সরাসরি চলে যাই আমাদের আজকের দিনের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, বলছিলাম দীপ্ত, সিলেট থেকে। আজকের ঘটনাটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ঘটনাটি আমার এক কাজিনের মুখ থেকে শোনা। তিনি শুনেছিলেন তার ঢাকার অফিসের এক সহকর্মীর কাছ থেকে, এবং সেই কলিগের নামও রাসেল। আমি সেই রাসেল ভাইয়ের মতো করে শোনাচ্ছি আপনাকে, ভালো লাগলে পড়ে শোনাবেন। সরাসরি চলে যাচ্ছে ঘটনায়। আমরা 3 ভাই, আমি দ্বিতীয়। ঘটনাটি ঘটে 2013 সালে, যখন আমার বড় ভাইয়ের সবেমাত্র বিয়ে হয়েছে। আমি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছিলাম এবং আমার ছোট ভাই রাজীব ক্লাস 9-এ পড়ে। আমার এবং ভাইয়ার চেয়ে আমার ছোট ভাই রাজীবের বয়সের পার্থক্য যেহেতু অনেক বেশি, তাই সে আমাদের পরিবারে সবার কাছে ভীষণ আদরের। 2013 সালের ফেব্রুয়ারির 20 তারিখ আমার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের পর প্রায় 2 মাস পরে, পহেলা বৈশাখের 3-4 দিন পরেই আমার ভাইটি খুব রহস্যজনকভাবে মারা যায়। সেদিন রাত 8টার পরেও আমাদের কাছে বায়না করলো যে ওর এক বন্ধুকে নিয়ে নাইট শোতে সিনেমা দেখতে যাবে। আমরা সবাই আপত্তি করছিলাম, কিন্তু ওর জেদের কারণে হার মানতে বাধ্য হলাম। নাইট শো দেখে ফেরার পথে ওর বন্ধুর বাড়িটা আগে পড়ে, তাই বন্ধুটি আগে বাসায় চলে যায় এবং প্রায় 10 মিনিটের পথ ওর একা একা হেঁটে আসার কথা ছিল। আমরা সবাই ভয় পেতে শুরু করি, কারণ রাত 3টা বেজে যাবার পরেও সে বাসায় ফেরেনি। তারপর আমি এবং বাবা অন্ধকার রাতে বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমরা যা আবিষ্কার করি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বাসার কাছাকাছি একটা কবরস্থানের প্রাচীর সংলগ্ন একটি বড় আম গাছে রাজীবের ঝুলন্ত দেহ ঝুলে আছে। তার পোস্টমর্টম করানো হয় এবং তাতে ধরা পড়ে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে তারপর তাকে গাছে ঝুলিয়ে দেয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আমাদের সবার সন্দেহ ওই বন্ধুটির ওপরে পড়ে, কিন্তু ওদের হাউজিং কমপ্লেক্সের সিঁড়িঘরের সিসি ক্যামেরার ফুটেজ ক্লিপে দেখা যায় যে 12টার দিকে সে বাসায় ঢুকে পড়ে এবং এরপর কোথাও বের হয়নি। কাজেই এক্ষেত্রে তার বিরুদ্ধে লিগালি স্টেপ নেবার কোনো অপশন ছিল না। তাই এই ঘটনা নিছক একটা দুর্ঘটনা মনে করে তার জানাজা ও কবর দেয়া হয়। পরে আস্তে আস্তে পুরো বিষয়টি স্বাভাবিক হয়ে গেলে বাবা বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তিনি তখনও মনে মনে ভাবছিলেন তার ওই বন্ধুটি তার ছোট ছেলেকে প্রতিহিংসাবশত খুন করেছে। আমাদের পরিবারের সবাই ঘটনাটি মেনে নিলেও বাবা কোনোদিন তাকে ক্ষমা করতে পারেননি। রাজীব বাবার খুব আদরের হওয়ায় বাবা শোকে দুঃখে উন্মাদের মতো হয়ে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন দেশের আইনে যখন কিছু করার নেই, তিনি নিজের হাতে ওকে সাজা দেবেন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। তিনি গোপন একজন তান্ত্রিকের খোঁজ করতে থাকেন এবং একজন কালো জাদুকরের সন্ধান পেয়ে যান। এই তান্ত্রিকের কাছে তিনি তার সব ঘটনা খুলে বলেন এবং তার এখানে আসার কারণটা উল্লেখ করেন। সবকিছু শুনে তান্ত্রিক বাবাকে আশ্বাস দেন, তবে তিনি শর্ত দেন যে তাকে 5,000 টাকার দক্ষিণা দিতে হবে। তিনি যেমন করে বলবেন বাবা ঠিক তেমনভাবেই সবকিছু করবেন, এটাই হচ্ছে নিয়ম। সামান্য অন্যথা হলেই সব বিফলে যাবে এবং বাবা জেনে শুনে অন্যের ক্ষতি করছেন, সেজন্য বাবাকেও ক্ষতিপূরণ দিতে হবে। কি ক্ষতিপূরণ সেটা তিনি পরে জানাবেন। বাবা সেই লোকের প্রতিটি শর্ত মেনে নেন। পরের দিন তিনি দক্ষিণা দিয়ে যান এবং তান্ত্রিক ওই দিন রাত 1টার সময় তাকে কিছু জিনিস নিয়ে আবার আসতে বলেন। যা যা আনতে বলেন সেগুলো হলো যে আম গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল সেই গাছের একটি ডাল, রাজীবের কবরের 1 মুঠো মাটি, কবরস্থানের পুরনো লাশ থেকে একটা খুলি, একটা লোহার টুকরো এবং বড় একটি আস্ত রসুন। তিনি বলেন যে তুই যখন কবর খোঁড়াখুড়ি করবি তখন তোকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু তুই কোনো দিকে তাকাবি না, কোনো কিছুর তোয়াক্কা করবি না, তাতে করে তোর প্রতিশোধ তুই নিতে পারবি না। সেদিন আমরা সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সেদিন সারা দিনে আমাদের ওপর দিয়ে খুব ধকল গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 12:15টার দিকে উনি কোদাল হাতে চুপিসারে বেরিয়ে যান এবং ঘর থেকে একটা রসুন এবং লোহা নিয়ে যান।
পরবর্তীতে তিনি আম গাছের ডাল ও মাটি জোগাড় করে ফেলেন। তখন তিনি একটি পুরনো কবরের মাটি খুঁড়তে শুরু করলেন। ঠিক তখনই কবরস্থানের প্রাচীরের ভেতরে প্রচুর ঝড় বৃষ্টি এবং বাজ পড়া শুরু হলো। কবরস্থানের চারিদিক থেকে ওনার নাম ধরে অনেকে ডাকাডাকি শুরু করলেন এবং বাতাস বইতে থাকে, যে বাতাসের ঘূর্ণিতে উনি মাটিতে পড়ে যান। বাবা ভীষণ ভয় পান, কিন্তু বাবা উঠে দাঁড়িয়ে কোনো কিছু তোয়াক্কা না করে সফলভাবে খুলি বের করে আনেন এবং রাত 1টার মধ্যেই ওই তান্ত্রিকের কাছে পৌঁছে যান। তিনি ঘরে ঢোকা মাত্রই তান্ত্রিকের গমগমে গলার স্বর শুনতে পান। আমি জানতাম তুই পারবি, আয়, এগুলো নিয়ে ভেতরে আয়। বাবা কাঁপতে কাঁপতে এগুলো নিয়ে ওনার কাছে যান এবং তান্ত্রিক বলে, তোকে আরো একটা কাজ করতে হবে। আমি এখন এগুলো মন্ত্র পড়ে একটি বাক্সে ভরে দেব। এই বাক্সটা নিয়ে তোকে ফজরের আজানের আগেই যে বাড়ির ছেলেকে তুই কালো জাদু করতে চাস তার বাড়ির 25 হাত আশেপাশের মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। যদি রেখে আসতে পারিস তবে 1 রাতের ভেতরেই তোর উদ্দেশ্য হাসিল হবে। যদি না পারিস তবে তোর কপালে খারাপ কিছু আছে। কাল রাতে আবার আসবি। বাবা কোনো রকমে ফজরের আগে একটা হাউজিংয়ের ভেতরে পুঁতে আসেন। পরদিন মাঝরাতে বাবা যখন তান্ত্রিকের কাছে যান, তখন তান্ত্রিক বাবাকে যা বলেন তা শোনার জন্য বাবা মোটেও প্রস্তুত ছিলেন না। সেদিন তান্ত্রিক বাবাকে বলেন যে তুই জেনে শুনে কালো জাদু ব্যবহার করে একজন নির্দোষ ছেলের ক্ষতি করেছিস, তাই তোকেও এর মাসুল দিতে হবে। তোর বড় ছেলে অথবা মেজো ছেলের যে কোনো একটি অঙ্গ আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে বাবা চমকে ওঠেন এবং তখনই তান্ত্রিকের কাছে কিছু বলতে যাবেন, সে সময় তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সত্যি তিনি ভয় পেয়ে যান। তান্ত্রিক তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। বাবা তখনই নিজের ভুল বুঝতে পারেন এবং কাঁদতে কাঁদতে রাজীবের বন্ধুর বাড়িতে যান। তিনি বাড়িতে গিয়ে লক্ষ্য করেন সেই বন্ধুটির শরীরে অসম্ভব জ্বর। তিনি বাড়ির লোকদের কাছে সবকিছু জানতে পারেন এবং সেই সাথে তিনি নিজের ঘটনাগুলো খুলে বলেন আর অনুতপ্ত হয়ে ক্ষমা চান। সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরবেলা একজন কবিরাজকে আনা হয় এবং তিনি সবকিছু শুনে বলেন যে ওই তান্ত্রিক শয়তানের উপাসক এবং ভীষণ শক্তিশালী। তার পালিত একটি বদ জিনি আপনার ছোট ছেলেকে একা পেয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। আপনি নিজেও দৈবক্রমে সেই একই তান্ত্রিকের শরণে আসেন এবং সেই তান্ত্রিক নিজের শক্তি বৃদ্ধির জন্য আপনাকে টোপ হিসেবে ব্যবহার করে, যার উদ্দেশ্য ছিল সেই একই বদ জিনকে লেলিয়ে দিয়ে এই ছেলেটিকে এবং আপনার আরেকজন ছেলের প্রাণ নিয়ে নিজের শক্তি বৃদ্ধি করা। পরবর্তীতে তিনি বাড়ি খুঁড়িয়ে ওই বাক্সটি বের করেন এবং বাবাকে নিজের হাতে এটি নদীতে ফেলে দিয়ে আসতে বলেন। ফেলে আসার পর তিনি বাবাকে দোয়া দুরুদ শিখিয়ে দেন এবং বাড়িটি বন্ধ করে দেন। কিন্তু বাবার কর্মফল তখনও শেষ হয়নি। সেই কবিরাজ বাবাকে এবং ওই বন্ধুর বাবাকে নিয়ে একটি অন্ধকার বদ্ধ ঘরে ওই জিনের সাথে কথা বলেন এবং তাকে এখান থেকে চলে যেতে বলেন। কিন্তু সেই জিন বলে সে যাবে না, কিন্তু সে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে বলে আমাকে ওনার বড় ছেলে কিংবা ছোট ছেলের কোনো একটা অঙ্গ সাথে করে নিয়ে যেতেই হবে। আমি আমার ওয়াদা ভাঙতে পারবো না। এই কথা শুনে বাবা ডুক করে কেঁদে ওঠেন এবং কাঁদতে কাঁদতে মিনতি করেন যে এর কোনো সুরাহা করা যায় কিনা। বাবা সেই জিনকে বলেন যে তিনি যা চাইবেন বাবা তাকে তাই দিবেন, তাই করবেন। তখন জিন বলেন তাহলে তোর বাম হাত এবং বাম পা আমি নিয়ে যাব, তার বিনিময়ে তোর 2 ছেলের কোনো ক্ষতি হবে না। আমাদের ভালোর জন্য বাবা শর্তে রাজি হন এবং তারপর থেকে বাবা প্যারালাইজড। এদিকে বাবার জন্য ভীষণ দুশ্চিন্তায় থাকি আমরা। সেদিন সন্ধ্যার পর রাজীবের বন্ধুর বাড়ির লোকেরা হুইল চেয়ারে করে বাবাকে বাসায় পৌঁছে দেন। বাবা আমাদের সব ঘটনা খুলে বলেন এবং আবারও তাদের কাছে ক্ষমা চান। তারা সত্যিই ভালো মানুষ হওয়ায় বাবাকে তারা ক্ষমা করে দেন। এরপর সেই বন্ধু অসুস্থ হয়ে ওঠে এবং বাবাকে বাকি জীবন প্যারালাইজড হয়েই থাকতে হয়। আর 3 বছর প্যারালাইজ থাকার পর বাবা আমাদের ছেড়ে 2016 সালে চলে যান। সবার কাছে আমরা বাবার জন্য দোয়া প্রার্থী, কারণ শেষমেশ উনি নিজের ভুল বুঝতে পেরে তার প্রায়শ্চিত্ত করেছিলেন। এই ছিল অন্য আরেক রাসেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। থ্যাংক ইউ দীপ্ত চমৎকার এই ঘটনাটির জন্য, এবং আমি বিশ্বাস করি আপনার কাছ থেকে পরবর্তীতে আরো ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা মূলত আমাদের বিরামপুরের
3 নাম্বার রাইস মিলকে কেন্দ্র করে একটা ঘটনা। রাইস মিলটা অনেক পুরনো, প্রায় ব্রিটিশ আমলে এটা তৈরি করা হয় 1890 কি 95 সালের দিকে এটা তৈরি করা হয়। অনেক পুরনো একটা রাইস মিল। এই রাইস মিলে অনেক মানুষ কাজ করত। প্রায় এই রাইস মিলটা 21 একরের উপরে, আর মাঝখান দিয়ে একটা বাইপাস রাস্তা আছে। তো দুই দিকে দুটো বিভক্ত হয়ে গেছে, এইদিকেও রাইস মিল এইদিকেও রাইস মিল। মানে হয় কি, একটা হলো মেন রাইস মিল যেটার ভিতরে আপনার মেশিন টেশিন সব সহ মানে একটা রাজপ্রাসাদের মতো একটা বাসা আছে। এটা হলো আপনার ওই ব্রিটিশরা এখানে এই রাইস মিলটা করছিল এই অত্র এলাকার মানে মানুষের খাদ্যের যোগান দেওয়ার জন্য। তো মোটামুটি রাইস মিলটা অনেক বড় একটা রাইস মিল, অনেক মানুষের কর্মসংস্থানের একটা ছিল তখন। তো যখন ইংরেজরা চলে যায় দেশ বিভাগের পরে, এটা ইন্ডিয়ার একজন বিহারি মানুষ মানে বিহারি একজন এইটার তত্ত্বাবধান পেয়ে যায় ওখান থেকে, মানে সরকারি ভাবে ওকে দিয়ে দেয় আর কি। তো এখানে উনি খুব ভালোভাবেই ওনার রাইস মিল চালাইতো। এখানে বয়লার টয়লার যা আছে, ধান বয়লার, ধান কি বলে, ধান আপনার করার জন্য, সেদ্ধ টেদ্ধ করার জন্য, আবার ধানের যে ধান ভাঙে সেই ধান ভাঙার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো অনেক বিশাল বিশাল ছিল। অনেক মানুষজন কাজ করতো, এক সিরিয়ালে মনে করেন কাজ চলতো। তো এখানে এখন বর্তমানে এইটার এখন স্বত্বাধিকারী আমাদের শ্রদ্ধেয় আশরাফ আলী মন্ডল আঙ্কেল, উনি এখনো বেঁচে আছেন। ওনারা 4 ভাই, তার ভিতরে 2 ভাই মারা গেছেন আর 2 ভাই আসছেন। তো এখন ওনারাই এটার পাচ্ছেন। কিন্তু এই রাইস মিলটা ওনারা কিভাবে পায় সেটার কথাও আমি বলছি রাসেল ভাই। আসলে আমার এই কথাগুলো তারাই বুঝতে পারবে যারা আমার এলাকার, এবং এটা লোকমুখেও অনেক প্রচলিত একটা ঘটনা রাসেল ভাই। তো আমার যারা এলাকার আছে তারা খুব ভালোভাবে এই ঘটনাটা বুঝতে পারবে আমি কোন রাইস মিলের কথা বলছি এবং কার কথা বলছি। তো যাই হোক রাসেল ভাই আর কথা না বাড়ায়, একটা সময় যখন 71 সালে আমাদের যুদ্ধ শুরু হয়, তো যুদ্ধের সময় ওই বিহারীদেরকে খানরা মেরে ফেলে আর কি। খান বলতে পাকিস্তানি সেনাবাহিনী যারা ছিল, মিলিটারি, এরা মেরে ফেলে। তো এই জায়গাটা ওরা ক্যাম্প করেছিল পাকিস্তানিরা। ওই সময় ক্যাম্পে এখানে অনেক মানুষকে নির্যাতন করেছে রাসেল ভাই। অনেক মেয়ে, অনেক মহিলাকে রেপ করা হয়েছে, অনেককে মেরে ফেলা হয়েছে, অনেককে বয়লারের ভিতরে আগুনে মানে শত শত মানুষকে বয়লারের ভিতরে ঢুকাই দিয়ে আগুন জ্বালাই দেওয়া হয়েছে রাসেল ভাই। মানে জায়গাটা অনেকটা অভিশপ্ত হয়ে যায়। তো যুদ্ধের পরে এগুলো সবকিছু পরিষ্কার করার পরে এইখানে আবার আশরাফ মন্ডল আঙ্কেলের বাবা চাকরি করত ওই সময়টাতে, যুদ্ধের ওই আগ থেকে এখানে চাকরি করতো। যখন বিহারিরা মারা যায় তখন উনি এটা আর কি দখল করার পরে এটা উনি নিয়ে নেয়, নিয়ে সবকিছু পরিষ্কার করে আবার উনি মানে ওই রাইস মিলের কার্যক্রম শুরু করে আর কি। তো শুরু করার পর খুব ভালোই চলে। ভালো এক পর্যায়ে হয় কি রাসেল ভাই, সারাদিনে তো মিলটা তো বেশি চলে না, অল্প চলে। যেমন আপনার সকাল 8টা থেকে শুরু করে এই বিকাল 5টা 6টার পরে শেষ হয়ে যায়। তারপরে কিন্তু মিলটা বন্ধই থাকে, রাতে কিন্তু চলে না। তো আমি একটু মিলটার বর্ণনা দিই। মিলটার চারিদিক দিয়ে মানে 2 দিকে রাস্তার ভাগের এই অংশটাতে মিলের মেশিনপত্র বসানো, আর ঠিক মিলের পশ্চিম দিকটাতে এক বাসার মতো করা, যেখানে বাসা মানে বাড়ি ফ্ল্যাটের মতো করা আর কি। ওখানে মানুষজন থাকে আর কি, ফ্যামিলি, ওই বরাবর নানার ইরা থাকতো আর কি, আগে ফ্যামিলি সহ ওখানে থাকতো। তো একটা সময় হয় কি, বাসার পিছনে হলো বয়লারের ওই জায়গাটা থেকে আজগুবি ধরনের চিল্লাচিল্লি শুরু হয়। মানে মানুষকে যদি জ্যান্ত মানুষ পুড়ে দিলে পারে যে কষ্ট, যে যন্ত্রণা নিয়ে মানুষ আওয়াজ করে, যন্ত্রণায় ছটফট করে, চিল্লাচিল্লি করে, এইরকম গভীর রাতে সাউন্ড পাইতে থাকে। তো 1 দিন 2 দিন
সাউন্ড পাইতে থাকে। তৃতীয় দিনের মাথায় ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। তৃতীয় দিনের মাথায় আসলে সেই আমলে তো 8টা-9টা বাজলে পরে তো বন্ধ, এরকম আমাদের এখন যেরকম যে বিদ্যুৎ আছে এরকম বিদ্যুৎ না, তখন সন্ধ্যার পরে হারিকেন, বিদ্যুৎও পৌঁছায় নাই তখন। আমাদের ওইদিকে বিদ্যুৎ পৌঁছায় 75-76 সালের দিকে, এটা তো 72-73-এর ঘটনা চলছে আর কি রাসেল ভাই ওই সময়টা। তো ওই সময় তো হেরিকেন নিয়ে আর কি টহল দিত, 2-3 জন চৌকিদার থাকতো। তো চৌকিদাররা রাতে ভয়ে ওই ফ্ল্যাটের ওই দরজার সামনে 2 জন বসে ভয়ে আর কি করতো। তো হঠাৎ করে দেখে কি রাসেল ভাই রাত 12টা-12:30টার দিকে মেল অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, মানে পুরা মেশিন অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, চলছে। এখন আশরাফ মন্ডলের যে বাবা ছিল উনি এখন বলে কি ব্যাপার এত রাতে মেশিন চলে, মানে কে মেশিন চালায়? উনি ধরপড় করে বের হয়ে আসছে, চৌকিদাররা গেটের সামনে বসা। কয় কি হয়েছে, তোমরা এখানে বসে কেন? কয় হুজুর দেখেন কি হচ্ছে এগুলা। আমি তো ভয় পাই। কয় কি হয়েছে? উনি খুব সাহসী মানুষ ছিল, উনি আবার কি করছে, উনি মেশিন ঘরে চলে গেছে। মেশিন ঘরে যায় দেখে লাইট টাইট সব জ্বালা, সবকিছু অলোকে। তো এখন উনি কি করলো, মেশিনের ওই যে হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটা ধরে নিচে নামাই দিয়ে মেশিন টেশিন সব বন্ধ করে দিয়ে আবার মনে করেন যে লাইট টাইট অফ করে দিয়ে মেশিন ঘর তালা টালা মেরে আবার চলে আসে। তো প্রথম দিনই গেল, পরের দিন আবার এরকম, তারপরের দিন আবার এরকম, তারপরের দিন আবার এরকম, তারপরের দিন আবার চৌকিদাররা বলে খালি সাপ, খালি সাপ দেখে তারা। আরে সাপ কোথা থেকে আসে? তো উনি কি বললো, উনি ওনাদের সেই আমলে তো কবিরাজদেরই দাপট ছিল বেশি রাসেল ভাই। উনি ভালো এবং বড় কিছু কবিরাজের শরণাপন্ন হইলো, তাদেরকে ডাকলো বাসায়, খুব খাওয়া দাওয়া আপ্যায়ন করাইলো। করার পরে বলছে যে আসলে আপনারা একটু বুঝ করেন তো, যে আসলে একটু বোঝেন তো আসলে আমার এখানে কি কোনো সমস্যা আছে কিনা। তো ওনারা অনেক কিছু ধ্যান ট্যান করে ওনাদের রিচুয়াল যেটা করা লাগে রাসেল ভাই, ওইটা করার পর তারা অ্যান্সার দিচ্ছে এরকম যে আপনার এই জায়গাটা অনেক একটা অভিশপ্ত একটা জায়গা হয়ে গেছে, আর এখানে নাগ নাগিনী আছে। তো ওইটা তখন নানা বিশ্বাস করলো না, বলছে ঠিক আছে তাইলে আপনারা হাদিয়া নেন, আসেন আপনারা, ঠিক আছে, সমস্যা আবার হইলে আপনাদের ডাকবো। ঠিক আছে। তো উনি ওখানে ওনাদের উপরে ভরসা না পেয়ে উনি আরেকটা বড় আলেমের কাছে গেছেন। তো আলেমের কাছে যখন যান তখন ওই আলেম বলে যে আপনার এই জায়গাটাতে একটা সমস্যা আছে, সেটা হলো আপনার এখানে খুব শক্তিশালী কিছু জিন আছে যারা নাগ নাগিনীর রূপে আপনার এই জায়গাটায় চলাফেরা করে। তো বলতেছে যে আসলে তো এই জিনিসটা এখানে ছিল। কয় না, এই জিনিসটা আসছে যে কোনো একটা কারণে, ঠিক আছে, এটা বলতে পারবো না, তবে এতটুকু এখানে আছে। তবে আপনাদেরকে আমি যা যা রিচুয়াল দিচ্ছি এগুলো করবেন, তাবিজ কিছু দিচ্ছি, এগুলা 4 কোনায় 4টা দিয়ে রাখবেন, ঠিক আছে, আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না। তো তখনকার আমলে একটা কথা প্রচলিত ছিল যে নাগ নাগিনী যদি থাকে তাহলে মাথার মধ্যে একটা মণি থাকবেই, তো মাথার মধ্যে মণি থাকবেই। তো নানার আবার ওই বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। তো রাতের বেলা একদিন এগুলো নিয়ে উনি চিন্তা করছেন ছাদের উপরে একাই। তো চিন্তা করতে করতে ছাদ থেকে বাসার পিছনের দিকে যে জায়গাটাতে বয়লার আছে, বয়লারের ওই দিকে তাকাতেই দেখে 2টা সাপ বের হয়েছে আর মাথার মধ্যে মণি। উনি তো এটা নিয়েই চিন্তা করতেছিল। তো এইটা দেখার পরে উনি কি করে, বাসা থেকে বল্লম নিয়ে ওই 2 চৌকিদারকে নিয়ে উনি চলে যান, ঠিক আছে, উনি চলে যান, যে অনেক চেষ্টা করে ওই সাপটাকে, মাথার মণিটা নিতে পারে নাই, সাপটা পালায়ে যায়। তারপরে উনি প্রতিদিনই প্রায় খোঁজে পায় না। এক সময় উনি বয়স্ক হয়ে যান। তারপরে আশরাফ মন্ডল বড়ব্বা উনিও এই জিনিসগুলা সম্পর্কে ওনার বাবার কাছ থেকে জানেন। মেলের ভিতরে মাঝে মাঝে হঠাৎ করে 1-2 মাস পর পর দেখে একাই রাতে মেল চলে রাসেল ভাই। অদ্ভুত ব্যাপার, কোনো কিছু নাই।
একাই মেল চলতেছে, মেশিন একা একাই স্টার্ট হয়ে, তখন তো কারেন্টের মেশিন ছিল না, তখন ছিল মানে হাতল দিয়ে ঘুরায় যে মেশিন গুলো চলায়, তখন সেই মেশিন গুলো ছিল রাসেল ভাই। তো এটা কিভাবে সম্ভব, এত শক্তি দিয়ে ঘুরাইতে হয় তারপরে সেই মেশিন স্টার্ট হয়, এটা অটোমেটিক চলতেছে, ব্যাপার কি? তখন আশরাফ মন্ডল বড়াব্বা আবার ওই ডাকলেন, কিছু বড় কবিরাজকে ডাকলেন যে আসেন তো একটু দেখেন তো কি সমস্যা আমার এখানে। কয় এইটা কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব না, আপনি যত কিছুই করবেন সারা জীবন আপনাকে এটা নিয়ে ভুগতে হবে, এটার সঙ্গে আপনি থাকতে থাকতে এক সময় ঠিক হয়ে যাবেন। আর আমি এই যে আপনাকে কিছু তাবিজ দিচ্ছি, আপনার ফ্যামিলির মানুষজনের জন্য আপনার বাসা বন্ধ করে দিচ্ছি, বাসার ভিতরে কিছু হবে না, বাসার বাহিরে যা কিছু হয়ে যায়, কিন্তু বাসা থেকে কেউ বের হবেন না রাতের বেলা। তো এই আইনটা মানতে থাকে তারা, রাতে বাসার বাহিরে কেউ বের হয় না, যারা থাকে সবাই বাসার ভিতরেই থাকে। তো এক সময় আশরাফ বড়াব্বার আব্বা মারা যান, তো বলে যায় যে এই নাগ নাগিনীর মণি আছে, এই মণি যদি নিয়ে 7 রাজার ধন, এটা যদি তোদের কাছে থাকে তো তোদের থেকে শক্তিশালী আর কেউ থাকবে না। তখন এই ভূত চাপে যায় আশরাফ মন্ডল বড়াব্বার মাথায়, উনি ভাইদের মধ্যে সবার বড়, তো ওনার এই জিনিসটা মাথার ভিতরে থাকে যে এটা আছে। তো উনি কি করে, উনি খুব সাহসী মানুষ ছিলেন। আসলে সাহসী মানুষের ওরস তো সাহসী মানুষই হবে রাসেল ভাই, কারণ এখনো পর্যন্ত ওনারা আমাদের পুরা এলাকার মাথা বললেই চলে আর কি। তো যাই হোক রাসেল ভাই উনি এরকম খোঁজ করতে থাকে, একটা সময় হয় কি সন্ধ্যার দিকে ওনার মেল যখন অফ করবে তখন দেখে ওই সেই নাগ নাগিনী বের হইছে। তো উনি আরো 2-3 জনকে নিয়ে তাদের পিছনে তাড়া করে এই চিপায় ওই চিপায় ঢুকে, রাসেল ভাই বিশ্বাস করবেন না, কোন রকমের নাগ, মানে যেটা পুরুষ যেটাকে নাগ বলা হয় আর কি, এই নাগরে মনে করেন যে মেরে ফেলে, আর নাগিনী পালিয়ে যায়। নাগ যখন মারা যায়, ঠিক আছে, নাগিনী দূর থেকে অনেক করে, কিন্তু সাপের যে মণিটা, ওই মণিটা রাসেল ভাই পায় নাই, ওইটা নাগিনী নিয়ে চলে গেছে। তারপর থেকে ওই এক ওঝাকে আনা হয়, ওঝা আসার বড়ই তো নাগ, এর মণি কই। এখন বড়াব্বাকে অনেক কিছু জেরা করে, কয় এটা পাই নাই নাগিনী, কয় সর্বনাশ করছে, আপনি তো আপনার হায়াত নাই, আপনি আজকেও মারা যাইতে পারেন, বলা যায় না। নাগিনী যেহেতু পালাইছে, নাগকে মেরে ফেলে, তাইলে এবারে তো আপনাকে তো মেরেই ফেলবে। এখন যান বাঁচানোর ভয়ে এখন বলছে ওঝা কি করতে হবে বলো, আমি সবকিছু দিতে রাজি আছি। কয় আপনাকে অনেক সাবধানে থাকতে হবে, এই যে তাবিজ কবজ যেগুলো, আমি এখানে 7 দিন থাকবো। কয় তুমি 7 দিন না, যতদিন মন চাই তুমি না, 7 দিনের বেশি এখানে আমি থাকবো না, 7 দিনের জন্য আপনাকে আমি একটা রিচুয়াল করে দিয়ে যাব, আপনি এটা নিয়ে আমল করতে থাকবেন, তাহলে আপনি বাঁচবেন, না হলে কিন্তু যে কোনো সময় আপনাকে মেরে ফেলবে। একটা তাবিজ হাতে বেঁধে দিয়ে যায়, একটা কোমরে বেঁধে দিয়ে যায় রাসেল ভাই। তো হঠাৎ করে একদিন কি হয়, হাতের তাবিজটা ঠিকই আছে, কিন্তু কোমরের যে তাবিজটা, এই তাবিজটা ছুটে যায়। এই তাবিজটা ছুটে যাওয়ার কারণে তো উনি বুঝতে পারে না, ওইটা লুঙ্গির সঙ্গে ওনার ওয়াশরুমে পড়ে যায়। তো উনি ওয়াশরুম থেকে বের হয়ে, বাসা থেকে যে বের হয় সন্ধ্যার দিকে, একটু বের হইছেন, যে হাঁটাহাঁটি করতেছেন, দেখতেছেন যে কি অবস্থা, কি খবর। ওই চৌকিদারদেরকে ডিউটিতে আসছে, ওরা আসার পরে ওদেরকে সবকিছু বুঝাই টুঝাই দেয়, চাবি টাবি ওনাদের কাছ থেকে নিয়ে নেয়, নিয়ে ঠিক বাসার যে সামনে যাবে ওইখানে নাগিনী মনে করেন যে ফোনা তুলে দাঁড়ায় আছে। তো উনাকে দেয় তাড়া করছে, যখন উনি বাসার ভিতরে ঢুকতে যায়, বাসার ভিতরে ঢুকতে পারে না, বাসার গেটের সামনে মনে করো ও ফোনা তুলে আছে, ওকে কোনো রকমই করতে পারে না। তো যখন কোমরে হাত দিয়ে দেখে কোমরে তাবিজ নাই, কোন রকম হাতের যে তাবিজটা আছে, এই তাবিজটা যখন সামনের দিকে দেখায়, সাপ একটু করে পিছনে সরে যায় রাসেল ভাই। আসলে ওটা সাপ না কি ওটা আমার জানা নাই, তবে যতটুকু আমি শুনছি আমাকে এইভাবেই বলছে। আমি এটা এই ঘটনাটা সংগ্রহ করছি আমার ওই আশরাফ বড়াব্বার যে ছেলে, আমার চাচাতো ভাই, ওনার কাছ থেকেই, আমি রাসেল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছিলাম ঘটনাটা। তো উনি আমাকে এইভাবেই বলে, যখন সাপটা এরকম ফোনা তোলে, যখন আর ছোবল মারতে পারে না, তখন কি করে সাপটা তার দাঁত থেকে বিষ ছিটায় দেয় রাসেল ভাই, বিষ ছিটায় দেয়, ওই বিষটা ওনার পায়ে পড়ে রাসেল ভাই।
যখন ওনার পায়ে পড়ে উনি পা নিয়ে মনে করেন যে বসে পড়ে, আর ওই তাবিজের কারণে সাপ আর ওনার কাছে আসতে পারে না। পরবর্তীতে গেট খুলে যখন লোক বের হয়, উনি যখন চিল্লাচিল্লি করে তখন বাসার জানলা দিয়ে গেট খুলে কেউ বের হয় না, চিল্লাচিল্লি করাতে সাপটা তখন ভয়ে পালিয়ে যায়। তখন ওই সাপকে ওই বলরম তারপরে চাকু টাকু এগুলা যখন ছুঁড়ে মারে, ঢিল মারে, তখন ওই সাপটা পালিয়ে যায় আর ওনাকে বাসায় নিয়ে আসে। যখন ওনাকে ওই পায়ের উপরে যখন এই বিষটা পড়ছে, রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই জায়গাটা ওনার পুড়ে যায়, পুড়ে কালো হয়ে যায়। পানি টানি ঢালার পরে তারপরে ডিম ভেঙে দেয় আর কি, মানে পুড়ে গেলে যে সমস্ত প্রাথমিক চিকিৎসা গুলো আছে এগুলো সবই করা হয়। করার পরে তখন তার ওইরকম ডাক্তার ছিল না রাসেল ভাই, আবার সেই কবিরাজকে ডাকিয়ে আনা হয় যে 7 দিন ওই বাসায় ছিল। তো কবিরাজকে ডাকিয়ে আনার পরে কবিরাজ বলে এইটা তো আমার পক্ষে সম্ভব না, এই জিনিস আমার পক্ষে সম্ভব না, এই বিষ আমি কখনোই দেখি নাই, এটা অলৌকিক বিষ, উনার মৃত্যু অবধারিত, আমার কিছু করার নাই বলে উনি চলে যায়। এইভাবে করে আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে যায় রাসেল ভাই, এত পরিমাণ অসুস্থ হয়ে যায়, মৃত্যু সজ্জায় চলে যায়। তখন ওই আজমির থেকে যে ফকির বা যে সন্ন্যাসীটার কথা বলেছিলাম রাসেল ভাই, উনি আমাদের বিরামপুরে এসে অনেক মানুষের সমস্যার সমাধান করেছিল। ওই সময়টার কথাই আমি বলছি রাসেল ভাই, যে সময়টার কথা বলছিলাম ওইটা পরবর্তীতে আপনার 2007 সালে 2003 কি 4 সালের ঘটনা চলছিল। তখন এরকম ডাক্তার টাক্তার ছিল না রাসেল ভাই আমাদের এলাকার দিকে। তো এই কবিরাজ ওই ফকির বাবা যখন এই বশির যে লাশ উদ্ধার করে দিছিল রাসেল ভাই, যে ঘটনাটা আমি আগে বলেছিলাম, ওই সেই ফকির বাবা কে ওনার ওখানেও ডাকা হয়। তো ওই ফকির বাবা যখন ওখানে আসে, ওই ফকির বাবা সবকিছু অটোমেটিকলি ওনাকে বলে যে তোমরা তো অনেক লোভী মানুষ, তোমরা লোভের কারণে আজ এই অবস্থা, তুমি তো, আমি যদি এখানে না আসতাম তাহলে তুমি তো 2-1 দিনের মধ্যেই মারা যাইতা। যাক আলহামদুলিল্লাহ, আমি যখন আসছি, আল্লাহ যখন আমাকে পাঠাইছে, তোমার হায়াত আছে, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক, আমি তোমার এই সমস্যার সমাধান করে দেবো, কিন্তু হ্যাঁ এই অভিশাপ তোমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। কই এটার মানে বুঝলাম না। মানেটা হইলো এরকম যে তোমার এই পায়ের বিষ আমি ঝেড়ে দিচ্ছি, এই বিষ তোমার শরীরে থাকবে না, কিন্তু এই পায়ে যে তোমার এই দাগটা, এই সারা জীবন এই হাঁটুর নিচ থেকে একদম পা পর্যন্ত যে কালো দাগটা, একদম বিশ্রী যে কালো দাগটা 2 পায়েই, এইটা তোমার সারা জীবন থেকে যাবে। যদি এতটুকু মেনে নিতে পারো তাহলে পরে তুমি ভালো থাকবা, বেঁচে থাকবা, আর যদি না পারো তাহলে পরে তুমি মারা যাবা। কয় আমি রাজি আছি, আপনি আমার চিকিৎসা করেন। তো ওনাকে চিকিৎসা করে অনেক কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু উনি 1টি টাকাও নেয়নি, শুধু 1 গ্লাস পানি খেয়ে চলে গেছে রাসেল ভাই। তো তারপর থেকে উনি সুস্থ। কিন্তু রাসেল ভাই আজও পর্যন্ত আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি যতদিন পর্যন্ত ওনাকে চিনি বা আজ পর্যন্ত দেখছি, শীত হোক, বর্ষা হোক, গরম হোক, যেই মানে আবহাওয়া চলুক না কেন রাসেল ভাই, ওনাকে সারা জীবন আমি মোজা পরা দেখছি রাসেল ভাই। উনি কোনোদিন মোজা খোলা অবস্থায় ওনাকে আমি দেখি নাই। আমি মানে একটা মানুষ, আপনি আমি সবাই তো মোজা পরি, কিন্তু মানে একটানা 20 বছর কি আপনি মোজা পরে চলতে পারবেন রাসেল ভাই? সম্ভব? তো এই অভিশাপটা উনি আজও নিয়ে বেড়াচ্ছেন। তো যাই হোক, আল্লাহ ওনাকে মাফ করুক। আল্লাহওয়ালা লোক, হাজি মানুষ, অনেক ভালো একটা মানুষ। হয়তো মানুষকে আল্লাহ পাক একটা সময় শুধরানোর সময় দেয়, হয়তো আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক বা নেক বুদ্ধি দান করেছেন, যার কারণে উনি আজও ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ, আমি ওনার জন্য দোয়া করি। তবে এই রাসেল ভাই, এই 2 নম্বর রাইস মিল নিয়ে যারা আরো অনেক ঘটনা আছে, যারা এখানে মানে কাজ করতো, যারা কাজ করেছে, তারাও অনেক ঘটনা ফেস করছে রাসেল ভাই। এই ঘটনাগুলো আমি চেষ্টা করব আপনাকে পাঠানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক লম্বা একটা ঘটনা শুনলাম, আমরা জানি না আপনাদের কেমন লেগেছে। যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এটি আমি আসলে পড়ে শোনাবো আপনাদেরকে, আশা করছি ভালো লাগবে। চলুন দেরি না করে আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়।
যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং লিসেনাররাও ভালো আছে। সঙ্গত কারণে আমি আমার নামটি প্রকাশ করছি না। এটি 1995 সালের একটি ঘটনা। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সে সময় পুরান ঢাকায় আমাদের নিজেদের দুটি কারখানা ছিল, কিন্তু বাড়ি ছিল ঢাকার ডেমরায়। কারখানা দুটি আমার বাবা আর দাদা দুজন মিলে পরিচালনা করত। মাঝে মাঝে কাজের অর্ডার খুব বেশি থাকলে সব কাজ শেষ করে তাদের বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যেত। একদিন কাজ শেষ করতে করতে প্রায় রাত 1টা বেজে যায়। খুব বেশি রাত হয়ে গেলে তারা কারখানাতেই থাকতেন। কিন্তু সেদিন বাবা ঠিক করলেন বাড়িতে চলে আসবেন। সে সময় আমার মায়ের গর্ভে ছিলাম আমি। তাই দাদা নিষেধ সত্ত্বেও বাবা এক প্রকার দাদার কথা না শুনে একাই রওনা দিলেন। বলে রাখা ভালো, সে সময় এখনকার মতো সবকিছু উন্নত ছিল না। অনেক রাস্তায় আলোর ব্যবস্থা ছিল না এবং রাতে কোনো গাড়ি পাওয়া যেত না, ফলে হেঁটেই আসতে হতো এবং অধিকাংশ রাস্তাঘাট ছিল কাঁচা। বিশেষ করে সে সময় ডেমরা এলাকায় ছিল একদম অজপাড়াগা। রাস্তার চারিদিকে শুধু ধান খেয়ে তার ডোবা নালা ছিল। অনেক দূরে দূরে কিছু বাড়িঘর ছিল। সে সময় নাকি প্রায় সময়ই দাদা আর বাবা রাতে বাড়িতে ফেরার পথে ধান ক্ষেতের আইলে মানুষের লাশ পড়ে থাকতে দেখত এবং তারা লাশ ডিঙিয়ে আসতো। পরে জানা যেত অন্য কোথাও কাউকে মেরে এখানে ফেলে রেখে গিয়েছে। তো আমার বাবা টর্চ লাইট হাতে হেঁটে আস্তে আস্তে সায়দাবাদ রেল লাইনটা ক্রস করবে। ঠিক তখন হঠাৎ তার টর্চ গিয়ে পড়ল একটি লাশের ওপর। তিনি দেখতে পেলেন একটা কাটা লাশ রেল লাইনের ওপরে পড়ে আছে। লাশটার বডি থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। তিনি লাশটা দেখার পর প্রচণ্ড ভয় পান, যেহেতু সেখানে কোনো রকম মানুষজন ছিল না, সবকিছু নিস্তব্ধ আর অন্ধকার ছিল। তাই একা জীবনে প্রথমবারের মতো রেল লাইনে মাথা কাটা লাশ দেখে তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ভয়ে কিছুক্ষণ তিনি থ হয়ে দাঁড়িয়ে থাকার পরে দোয়া কালাম পড়ে আস্তে আস্তে সামনে এগুতে থাকেন। কিন্তু 4-5 মিনিট হাঁটার পর তিনি হঠাৎ খেয়াল করেন পেছনে কেউ ঠিক তার হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তিনি পা ফেললে পেছনেও পা ফেলা হচ্ছে। তিনি কোনো মানুষ ভেবে সাহস করে পেছনে তাকিয়ে টর্চ লাইট ধরলে দেখতে পান তার 2-3 হাত দূরে রেল লাইনে কাটা পড়া সেই লাশের বডিটা দাঁড়িয়ে আছে। বডিটার কোনো মাথা ছিল না এবং সেটা কাটা গলা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছিল। সেটা দেখার পর তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তার খুব ইচ্ছে করছিল দৌড়ে লাশটার কাছ থেকে পালিয়ে যেতে, কিন্তু তিনি এক পাও নড়তে পারছিলেন না। ভয়ে তিনি কাঁপছিলেন, তার পুরো শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ঠিক তখন তার হাত থেকে টর্চ লাইটটা মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। তিনি ভাবছিলেন এই বুঝি তিনি মারা যাবেন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে তিনি আল্লাহর নাম নিয়ে শরীরের সব শক্তি দিয়ে খুব জোরে একটা দৌড় দিলেন। দৌড়ানোর সময় তিনি খুব জোরে জোরে দোয়া কালাম পড়ছিলেন। দৌড়াতে দৌড়াতে তিনি যাত্রাবাড়ি চলে আসেন এবং সেখানে একটা লেগুনা দেখতে পান। এত রাতে এখানে গাড়ি পাওয়ার কথা না, কিন্তু তিনি লেগুনার কাছে গিয়ে ড্রাইভারের সাথে কথা বলার পর জানতে পারল ড্রাইভার ডেমরা যাবে গ্যারেজে গাড়ি রাখতে। ড্রাইভারের বাড়িও সেখানে। তিনি কোনো কথা না বলে লেগুনায় ড্রাইভারের পাশের সিটে উঠে বসেন। ওঠার পর গাড়ির দরজার জানালা দিয়ে চোখ পড়তেই তিনি দেখলেন সেই লাশটি কিছুটা দূর থেকে আস্তে আস্তে গাড়ির দিকে আসছে। তিনি ড্রাইভারের দিকে তাকালে ড্রাইভারও তার দিকে তাকিয়ে কোনো কথা না বলে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। তিনি গাড়িতে থাকা ম্যাচটি নিয়ে দ্রুত একটার পর একটা ম্যাচের কাঠি জ্বালাতে থাকেন এবং দুজনেই এক প্রকার চিৎকার দিয়ে দোয়া কালাম পড়তে থাকেন। তখন বাসের পুল আসলে বাবা নেমে যান এবং ড্রাইভার তাকে নামিয়ে দ্রুত চলে যান। গাড়ি থেকে নেমে পেছনে তাকিয়ে তিনি দেখতে পান সেই লাশটি ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে। বলে রাখা ভালো, সেই সময় বাঁশের পুল ব্রিজটা ছিল বাঁশের তৈরি আর বাঁশগুলোও ছিল ভাঙা, ফলে অসাবধানতায় দিনের বেলায়ও যে কেউ নিচে পড়ে যেতে পারে। তিনি মনে মনে ঠিক করলেন পেছনে তাকাবেন না আর তাকে যে কোনোভাবেই বাড়িতে পৌঁছাতে হবে। তিনি জোরে জোরে দোয়া কালাম পড়তে পড়তে চোখ বন্ধ করে একটা দৌড় দিলেন। দেখলেন তিনি বাঁশের ব্রিজটা পার হয়ে গিয়েছেন। ব্রিজটা পার হওয়ার পর ধান ক্ষেতের মাঝে আইল দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির কাছে আসতেই তিনি শুনতে পান কেউ খুব ভারী রাগী গলায় তাকে পেছন থেকে হুঙ্কার দিয়ে জানাচ্ছে যে আজকের মতো তাকে ছেড়ে দেয়া হলো বা এরকম কিছু একটা। এটা শোনার পর তিনি টিনের দরজায় জোরে জোরে কয়েকটা বাড়ি দিয়ে ডাক দেওয়ার পর সেন্সলেস হয়ে যান।
এই ঘটনার পর তার অনেক জ্বর আসে এবং বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। আমার দাদা তাকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেলে ইমাম সাহেব বাবাকে পড়া পানি আর তাবিজ দেন, আর রাতের বেলা কখনো আসতে নিষেধ করেন। এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার, কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই জানে মুহূর্তগুলো কত ভয়ঙ্কর। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যেতে চাই। এই ঘটনাটি আপনাদের পাঠানো একটি ঘটনা। দেরি না করে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি সিরাজগঞ্জ থেকে এস এম আব্দুল্লাহ বাকি বলছিলাম। আজকে এমন একটা ঘটনা শেয়ার করব। তো এটা আসলে আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যায় একটা ঘটনা। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমরা 2020-এ এসএসসি পরীক্ষা দিই। হ্যাঁ, আমরা 2020-এ এসএসসি পরীক্ষা দিই। তো আমাদের করোনা, তারপরেই তো করোনা চলে আসে। তো করোনা লকডাউনের জন্য আমাদের কলেজে ভর্তি হতে একটু লেট হয়ে যায় আর কি। তো ঘটনাটা আমার বন্ধু সজীবের। তো আমি ওর মতো করে বলার চেষ্টা করছি। তো সেদিন আমাদের কলেজে ভর্তির ডেট ছিল। তো সজীব সেদিন কলেজে যায়। হ্যাঁ, সজীব সেদিন কলেজে যায়। তো কলেজের ভর্তির কাজ কামের শেষে সে কলেজ গেটের সামনে একটা বেঞ্চিতে একটা মেয়েকে বসে থাকতে দেখে। তো বেসিক্যালি আমরা তো একটা বয়েজ স্কুলে পড়তাম, সঙ্গত কারণে আমি স্কুলটার নাম বলবো না, আমি কলেজটারও নাম বলতে চাচ্ছি না। তো যাই হোক, আমরা বয়েজ স্কুলে পড়তাম, এই জন্য মানে প্রায় ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 3 থেকে 10 পর্যন্ত বয়েজ স্কুলে পড়ার কারণে আমরা বেসিক্যালি ভাবে মানে কোনো মেয়ের সাথে আমাদের ফ্রেন্ডশিপও হয় না এই আর কি। তো যাই হোক, আমাদের বলতে গেলে মেয়েদের প্রতি অ্যাট্রাকশন একটু বেশি থাকে। তো সেজন্য মানে, আর মেয়েটা, ওই সজীব যে মেয়েটাকে দেখে, মেয়েটা অনেক সুন্দর ছিল। এই জন্য বেসিক্যালি সে মেয়েটার সাথে একটু ফ্রেন্ডশিপ করতে চায় যে এতদিন তো স্কুলে বয়েজ স্কুলে কাটালাম, তো যাই হোক কলেজে উঠছে, এখন যদি একটা মেয়ে ফ্রেন্ড থাকে তো সেটা ভালোই হয়। তো সেই জন্য সে মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। এই জন্য সে মেয়েটার মানে চারপাশে একটু ঘোরাঘুরি করে আর কি। তো মেয়েটাও তাকে নোটিস করে। তো সে মানে সজীব এটা খেয়াল করতো যে মেয়েটা প্রায়শই সজীবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। তো সজীব ভাবতো হয়তো মেয়েটাও ওকে পছন্দ করে বা সামথিং এই টাইপের। তো এক পর্যায়ে সজীব মানে আমাদের কাউকে কিছু বলে না আর কি। মানে সে ভাবে যে এতদিন কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বললাম না, যে ধরনের কাজ কোনো ফ্রেন্ড জানলে হয়তো খেপাইতে পারে, এই ধরনের মানে বিষয় ছিল আমাদের ভিতরে, যে কোনো ফ্রেন্ড যদি কোনো মেয়ের সাথে কথা বলে একজন খেপাইতো আর কি। তো এই জন্য সেই বিষয়টা কাউকে বলে না। তো সে যতটা পারে নিজেই সেই মেয়েটার সাথে কাছে যাওয়ার চেষ্টা করে এবং কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে সে সেই মেয়েটার সাথে একটু কথা বলার চেষ্টা করে। তো সজীব মেয়েটার কাছে যায় এবং সজীব নিজের পরিচয় দেয় এবং যাই হোক মেয়েটা তার সাথে পরিচিত হয় আর কি ওইভাবে। তো তারা ফোন মানে একে অপরের ফোন নাম্বার নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করে। তো অনেকদিন যাবতই তাদের ভিতরে একটা বন্ডের সৃষ্টি, ভালো সম্পর্কের সৃষ্টি হয়। তারপরে এভাবে চলতে চলতে এক সময় তাদের ভিতরে এক ধরনের মানে প্রেমের সম্পর্ক তৈরি হয় আর কি। তো যাই হোক, সম্পর্কটা প্রায় 15-20 দিনের চলছে এমন। তো এমন দিনে মানে বিষয়টা এমন ছিল যে মেয়েটার বাসা তো সিরাজগঞ্জ সদরের ভেতরেই একটা এলাকায়, আমি এলাকার নামটা সঙ্গত কারণে বলবো না। তো বিষয়টা এমন হতো যে সজীব মাঝে মাঝে রাত্রেবেলায় যে মেয়ের বাসার সামনে দাঁড়ায় থেকে ফোনে কথা বলতো, আর মেয়েটা আসলে ওদের বাসা 3 তলায় থাকতো, ভাড়া থাকতো আর কি। তো ওই 3 তলা বেলকনিতে এসে মানে দুজনকে দেখতে, সজীব নিচে দাঁড়িয়ে থাকতো আর মেয়েটা উপরে 3 তলায় দাঁড়িয়ে থাকতো বেলকনিতে, দুজনকে দেখে কথা বলতো আর কি। তো অ্যাজ ইউজুয়ালি ভাবে চলতে থাকে, দুজনকে কথা বলতো। তো সজীব হঠাৎ একদিন বলে যে আচ্ছা, মানে এমনি আর কি করে বলে যে এইভাবে আমি কথা বলি নিচে, তোমার বাসার নিচে দাঁড়িয়ে থেকে, কোনোদিন কি তোমার বাসায় যাওয়ার সৌভাগ্য হবে না আমার? তো মেয়েটা বলে হবে, একদিন অবশ্যই হবে, এবং সেই দিনটা খুব একটা দেরি নেই, খুব তাড়াতাড়ি হবে আর কি। হ্যাঁ, তো যাই হোক
মেয়েটার নাম ছিল নীলা, মেয়েটা তার নিজের নাম নীলা বলে বলেছিল আর কি সজীবকে। তো যাই হোক একদিন একদিন হঠাৎ করে মেয়েটা মানে নীলা সজীবকে বলে যে আজকে তোমার জন্য একটা গুড নিউজ আছে, তো আজকে যখন তুমি রাতে আসবা আমার বাসার নিচে, তো একটু ভালো ড্রেস আপ করে এসো, আমি আজকে আমার বাসায় একটা অনুষ্ঠান আছে, তো আমি বাসায় বলছি আব্বু আম্মুকে, তো আমার একটা ফ্রেন্ড আসবে, তো আমি চাচ্ছি তুমি আমার বাসায় আসো আজকে। তো সজীব তো অনেক খুশি যে আজকে যাবে বাসায় ফার্স্ট টাইমের জন্য। তো সজীব আর ভাবে জিজ্ঞাসা করে না যে কিসের অনুষ্ঠান, কি ব্যাপার, এগুলো কিছু জিজ্ঞাসা করে নাই। তো যাই হোক সজীব যাবে বলে ঠিক করে। তো অ্যাজ ইউজুয়াল সজীব ভালো ড্রেস আপ করে যায়, একা একাই যায়, মানে ওদের বিষয়টা তো অন্য কেউ জানেও না যে জানাবে। তো বাসায় বলে যে সজীব বাসায় বলে আমার আজকে একটা ফ্রেন্ডের বাসায় ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তো আজকে আমি রাতে ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসবো, একটু লেট হতে পারে। তো এইভাবে সজীব চলে আসে ওইখানে। তো নিচে এসে কল দেয় এবং মেয়েটা কল অনেকবার ধরে না আর কি, প্রায় 10-15 বার কল দেয় সজীব, কিন্তু মেয়েটা কল ধরে না। তো সজীব একটু মানে ইতস্তত বোধ করে যে বিষয়টা কি, আমি তো অ্যাজ ইউজুয়াল প্রতিদিন ফোন দেই, এতবার লেট হয় না, সে তো ফার্স্টেই ধরে ফেলে, তো আজকে এমন কি হচ্ছে। তো পরে সজীব ভাবে হয়তো বাসায় আজকে অনুষ্ঠান, সে হয়তো কাজের ব্যস্ততার ভিতরে আছে, এর জন্য হয়তো ফোন ধরতে লেট হচ্ছে। তো একটা পর্যায়ে মানে ফোন তোলে, বাট নীলা না, মানে মেয়েটা ফোন তোলে না, হয়তো মেয়ের মা বা ওই টাইপের কিছু। তো তো সজীব নীলা বলে, সজীব ফোনটা কানে ধরে বলে হ্যালো নীলা। তো ওই পাশ থেকে কেউ কিছু কোনো জবাব মানে ওভাবে নামের জবাবটা না দিয়ে একটা গম্ভীর গলায় বলে তুমি উপরে চলে এসো। মানে সজীব তো ওই টাইমে বাসার নিচে দাঁড়িয়ে ছিল, তো সজীবকে মানে একটা গম্ভীর গলায়, একটা মেয়েলি গলায়, মানে মহিলার গলায় আর কি, গম্ভীর গলায় বলে যে তুমি উপরে চলে এসো। তে সজীব ভাবলো হয়তো নীলা কোনো কাজে বিজি আছে, তো হয়তো ওর মাকে দিয়ে ফোনটা ধরায় আমার উপরে যাইতে বলতেছে। তো এই জন্য সজীব আর কি ফোনটা রাখা উপরে যায়। তো তো যাই হোক উপরে যায় সজীব, এন্ড বাসার মানে ওদের রুমের বেলটা মানে কলিং বেলটা দেওয়ার পরে ওই একটা মহিলা এসে দরজা খুলে দেয়। তো মহিলাটা হয়তো কাজের মহিলা ছিল ওই টাইপের কিছু। তো সজীব আমাকে বললো যে ও যখন বাসার ভিতরে ঢুকলো, তো বাসার ভিতরে দেখলো মানে লাইক ওইটা একটা খ্রিস্টান বাড়ির মতো ছিল আর কি, মানে বাসার দরজার ভেতরে ক্রুশ চিহ্ন, তারপরে বাসার সবাই মানে কালো রঙের জামা পরে আছে আর কি, কালো রঙের জামা পরে আছে। আর একমাত্র নীলাকেই মানে ওই মেয়েটাকে দেখতে মানে বাংলাদেশিদের মতো, তাছাড়া একটা ওদের বাবা মা কেউই দেখতে মানে স্বাভাবিক না, মানে বাংলাদেশিদের মতো না, মানে মানে বিদেশি খ্রিস্টান যারা আছে তাদের যেমন দেখতে সাদা চামড়া মানুষ আর কি, ওই টাইপের। তো সজীব একটু হকচকায় যায় এবং সজীব ওই টাইমে বুঝতে পারে যে মেয়েটা হয়তো খ্রিস্টান। তো হয়তো মেয়েটা ওর সাথে মানে সজীব বোঝার চেষ্টা করে যে মেয়েটা ওর সাথে আর কি করলো, নাকি এতদিন একটা সম্পর্ক, বাট মেয়েটা দেখছি খ্রিস্টান, আসলে কি খ্রিস্টান নাকি মেয়েটা আমাকে খ্রিস্টান ভাবছিল এই জন্য আমার সাথে সম্পর্কে আসছিল, মানে এই ধরনের কথাগুলো সজীব ওই টাইমে ভাবতে থাকে। তো ভাবতে ভাবতে তো কেউ সজীবের দিকে অ্যাটেনশন দিচ্ছে না, সজীব ভিতরে আসছে, কেউ দেখছে ওর দিকে, শুধু দেখছে যে নীলা খাটের উপর বসে আছে আর সজীবের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তো সজীব কাছে যায়, কথাবার্তা বলে, বাট নীলা কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, কোনো কথা বলতেছে না। তো এটা দেখে সজীবের একটু অস্বাভাবিক লাগে। বেসিক্যালি তখন প্রায় রাত 9:30 মতো বাজে, অস্বাভাবিক লাগে। তো এই টাইমে আসলে এটা মানে কি বলবো, আল্লাহর রহমত নাকি বুঝলাম না, যে সজীবের মানে বাসা থেকে ফোন আসে সজীবের কাছে। তো সজীব ফোনটা উঠায় এবং উঠানোর পরে সজীব জানতে পারে যে সজীবের আম্মু বাথরুমে পড়ে গেছে, পড়ে যে মানে অনেক ব্যথা পাইছে আর কি। তো সজীব তো বাবার একমাত্র ছেলে ছিল, তো এই জন্য সজীব চলে আসে আর কি, যে সজীবের বাবাও অফিসে থাকে, তো সজীবকে বাসায় যাইতে হতো কোনো একটা কারণে। তো সজীব বাসায় চলে আসে, বাসায় যাই হোক ওই দিন রাতে কোনোভাবে চলে আসে আর কি, ওদের বাড়িটাই বলে যে আজকে আমি থাকতে পারবো না, বাসা অসুস্থ। তো এভাবে চলে আসে। তো তারপরের দিন থেকে ওই রাতে ওইভাবে কথা হয়নি নীলার সাথে, যেহেতু মা অসুস্থ ছিল, সজীব তার মাকে টাইম দেয় এবং ওই রাতে নীলার সাথে কথা হয়নি। এবং তারপরের দিন যখন সজীব নীলাকে ট্রাই করতো ফোনে,
বাট ফোন বন্ধ ছিল, ফোনটা বন্ধ বলতো কোনো কারণে বন্ধ। তো 2 দিন 3 দিন হবে চলে যায়, ফোন বন্ধ, নীলার ফোন বন্ধ। তো সজীব একটু অবাক হয় যে ফোনটা বন্ধ হলো কেন। সজীব হয়তো ভাবে যে হয়তো ওদের বাসা থেকে অনুষ্ঠানে চলে আসছি, এর জন্য হয়তো রাগ করছে। বাট সজীবও চাচ্ছিল যে সম্পর্কটা আর না আগানোর জন্য, কারণ সজীব মানে ধরে নিয়েছিল মেয়েটা খ্রিস্টান। তো যাই হোক, সজীব এক পর্যায়ে ঠিক করে যে আজকে ওদের বাসার নিচে যাব এবং দেখি, পরে ফোন দিয়ে বা ওদের বাসায় যাবো একবার একটু খোঁজ নিতে যে কেন আমার ফোন ধরছে না। তো এই জন্য সজীব ওদের বাসায় যায় মানে বাসার নিচে যায় দাঁড়ায় এবং নিচ থেকে অনেকবার ফোন দেয়। তো ওই টাইমে একটা লোক আসে, হ্যাঁ, তো বাসার পাশেই লোকটার বাসা। তো লোকটা অনেকদিন যাবতীয় সবুজকে নোটিস করছিল ওই জায়গায় দাঁড়ায় কথা বলতে। তো লোকটা সজীবের কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে বাবা, তোমাকে আমি অনেকদিন যাবতীয় দেখছি এখানে দাঁড়িয়ে থাকো, ওই বিল্ডিং এর দিকে তাকায় কথা বলো ফোনে, বিষয়টা কি? তো বলে যে আঙ্কেল, আমার ওই যে 3 তলাতে আমার একটা ফ্রেন্ড থাকে, মেয়ে ফ্রেন্ড, তো আমি ওর সাথে কথা বলি আর কি মাঝে মাঝে, আমার ফোন দিলে বা কোনো দরকার হইলে নোট টোট দিতে আসে, এই জন্য একটা কলে। তখন ওই লোকটা বলে মানে কয় তালার কথা বলতেছো তুমি? তো বলে যে আঙ্কেল 3 তলায় ডান পাশের ফ্লোরটাতে থাকে। তো লোকটা একটু হকচকায় যায়, অনেকক্ষণ তাকা থাকে সজীবের দিকে, তারপরে বলে, মানে লোকটা হঠাৎ করে বলে যে বাবা, ওই বাসায় তো কোনো লোক থাকে না, গত 3 বছর যাবত কোনো লোক থাকে না। তো সজীব বলে যে আজব, মানে আঙ্কেল কি বলতেছেন এগুলো, লোক থাকে না মানে? আমি এই বাসায় নীলা নামে একটা মেয়ে থাকে, আমাদের কলেজে পড়ে, কলেজের নাম বলে যে কলেজে পড়ে আমাদের সাথে, ভর্তি হইলাম একসাথে। তো আমি রেগুলার এসে কথা বলি ওর সাথে, ওইখানে থাকে রাত্রে বেলা বেলকুনিতে দাঁড়ায় থাকে। দেখেন তো রাত্রে বেলা তো নীল লাইটও জ্বলে এখানে বেলকুনিতে, দেখেন না আপনি? তো বলে না বাবা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, এ বাসা থেকেও থাকে না, তবে একটা কাহিনী আছে এখানে। বলে কি কাহিনী? বলে 3 বছর আগে এই বাসাতে একটা খ্রিস্টান ফ্যামিলি ছিল, তো ওই মেয়েটা একটা মুসলিম ছেলের সাথে রিলেশন করার কারণে তার বাসা থেকে তো এটা মেনে নেবেন, এর জন্য মেয়েটাই বেলকনিতেই মানে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে আর কি। তো এটা শুনে সবুজ একদম থ হয়ে যায় আর কি, যে বিষয়টা কি হলো। তখন আঙ্কেলটা বলে যে তুমি বাসায় চলে যাও, এখানে আর এসো না, এই জায়গাটা ভালো না, তোমার সাথে হয়তো কিছু খারাপ ঘটছে, আরো বেশি খারাপ কিছু ঘটতে পারে। তো যাই হোক, সবুজ একদম হকচকা যায়। তারপরে সবুজ আগের ঘটনাগুলোর সাথে ঘটনাটা একটু মিলানোর ট্রাই করে, যে ওদের বাসায় গেলাম, এরকম খ্রিস্টান, সবকিছু দেখলাম, কিছু স্বাভাবিক ছিল না, কেউ কথা বললো না, তারপরে এই ধরনের আবার হঠাৎ করে ওদের ফ্যামিলিটাই গায়েব হয়ে যাওয়া, নীল আমার ফোন ধরছে না, আবার আঙ্কেলও বলতেছে এইভাবে যে এখানে একটা খ্রিস্টান ফ্যামিলি 3 বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করে ফাঁসি নিয়ে। তো সবকিছু মানে গরমিল, সে আর মিলাতে পারতেছে না কিছু। তো সে বাসায় যায়, হ্যাঁ। তো যাই হোক, সজীবের সাথে আমার এক ফ্রেন্ডের ভালো বন্ড ছিল, মানে সজীবও ফ্রেন্ড, ও ফ্রেন্ড, তো ও ওকে ফোন দেয়, বেস্ট ফ্রেন্ড ছিল ওরা। তো তারপরে ওই রাতেও সে ঘটনাটা শেয়ার করে, বাট সজীব বাসায় কাউকে শেয়ার করে না। তো পরবর্তী দিনে সজীব এটা একটা হুজুরের সাথে শেয়ার করে এবং হুজুর বলে ওইটা আসলে কারিন নামে কি একটা জিনের কথা বলে, মেবি কারিন ছিল নামটা। তো বলে আসলে একটা মানুষ, আমাদের সকলের সাথে নাকি কারিন থাকে, তো ওই মেয়েটার সাথে যে কারিন ছিল, কারিন নামে জিনটা ছিল, তো ওই জিনটা তোমার সাথে এই ধরনের কাজ করছে। তো সজীব অনেক ভয় পেয়ে যায় আর কি ঘটনাটা পরে। তারপরে সজীব ইমাম সাহেব ঝাড়ফুঁক করে, ওই হুজুরটা ঝাড়ফুঁক করে পাঠায় দেয়। তারপর নেক্সট আর এই ধরনের ঘটনা ঘটেনি, বাট এখনো মাঝে মাঝে সজীব ওই বাসাটার সামনে দিয়ে আসতে ভয় পায় আর কি, মানে একটু অবাক লাগে। তো যাই হোক, রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ওয়েলকাম ব্যাক। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমার আরও একটা স্টোরি পড়ার ইচ্ছা আছে এবং আমি সেটা পড়বো। আমি কথা না বাড়িয়ে আরও একটা ছোট্ট স্টোরি আপনাদের পড়ে শোনাবো। আশা করছি যে এই স্টোরিটাও আপনাদের ভালো লাগে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবু সাইদ। আমার বাড়ি পাবনা জেলার বাশেরাবাদ নামক জায়গায়। সঙ্গত কারণে আমার পক্ষে সরাসরি গিয়ে ঘটনা বলা সম্ভব না, তাই লিখে পাঠালাম। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি সত্য ঘটনা। ঘটনাটি 1980-82 সালের দিকে আমার গ্রাম সম্পর্কে এক চাচা ও তার পরিবারকে কেন্দ্র করে। আমি তার নাম দিলাম রহিম চাচা। আমি এখানে যে নামগুলো বলবো সব ছদ্মনাম, কারণ এমন শর্তেই রহিম চাচা আমাকে ঘটনাটি প্রকাশের অনুমতি দিয়েছেন। ঘটনাটার শুরুটা অনেকটা এভাবে ঘটে। রহিম চাচারা মোট 4 ভাই বোন। রহিম চাচার বড় ভাই আব্দুল গফুর
আর ছোট ভাইয়ের নাম বুদু। রহিম চাচা মেজো আর ছোট বোনের নাম জাহানারা। তো রহিম চাচার বাবা ছিলেন অনেক সম্পদের মালিক, 100 থেকে 150 বিঘা জমির মালিক ছিলেন তিনি। ঘটনার সময় রহিম চাচার বাবা খুব অসুস্থ, হয়তো আর কিছুদিন বাঁচবেন এমন। তাই তিনি মারা যাবার আগে তার সব সম্পদ সন্তানদের মাঝে ভাগ করে দিয়ে যেতে চান। রহিম চাচা সহ তাদের বাকি 2 ভাই তখন বিয়ে করেছে। রহিম চাচার 2 সন্তান আর রহিম চাচার ছোট বোনের তখনও বিয়ে হয়নি। তো রহিম চাচা তার বাবার খুব আদরের ছিলেন। অন্য 2 ভাইয়ের তুলনায় তিনি তার বাবাকেও যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিতেন এবং সেবা করতেন। রহিম চাচার মা অনেক আগেই মারা গেছেন, তাই বৃদ্ধ বাবা ও বোনের দায়িত্ব তিনিই পালন করেছেন। তার জন্য তার অন্য 2 ভাই বউ ও সন্তান সহ আলাদা থাকে। রহিম চাচার প্রতি তার বাবার একটু বেশি ভালোবাসা ছিল, যার কারণে তিনি তার সম্পদের একটু বেশিরভাগ অংশ রহিম চাচার নামে দিয়ে যেতে চান। কিন্তু এই অতিরিক্ত অংশই যে তার জীবনকে চরম পরিণতির দিকে নিয়ে যাবে সে সম্পর্কে তিনি ভাবতেও পারেননি। রহিম চাচার ভাই 2 জন অনেক চেষ্টা করেন যে তার বাবা যাতে রহিম চাচাকে জমির ভাগ না দেয়, কিন্তু আটকাতে পারেনি। রহিম চাচার বাবা মারা যাবার আগেই তার সম্পদের ভাগ করে দিয়েছেন। সম্পদের ভাগ করার কিছুদিনের মধ্যেই বাবা মারা যায়। তার বাবা মারা যাবার কিছুদিন পর্যন্ত সব স্বাভাবিকভাবেই এগোতে থাকে। হঠাৎ একদিন রাতে রহিম চাচা স্বপ্ন দেখেন একজন লম্বা লোক তাকে বলছে, তুই মরবি, তোকে বাঁচাতেও পারবে না, তোর জীবন এমন করে তুলবো যাতে তুই বেঁচে থেকেও মরার মতো হয়ে যাস। এই স্বপ্ন দেখার পর বিষয়টি নিয়ে রহিম চাচা তেমন গুরুত্ব দেননি, কারণ তিনি বিষয়টি স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলেন। তারপর কিছুদিন সব স্বাভাবিকভাবেই চলে। রহিম চাচার 2 সন্তান আগেই বলেছিলাম, একজনের বয়স 16, অন্যজনের বয়স 2, দুজনই ছেলে। তো রহিম চাচার বড় ছেলে একদিন নদীতে গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু ফেরে না। বলে রাখা ভালো, নদীটা তার বাড়ি থেকে 8-10 মিনিটের রাস্তা। সে প্রায় প্রতিদিনই নদীতে গোসল করত, তাই রহিম চাচার স্ত্রী এ ব্যাপারে তাকে বাধাও দেয়নি। দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় এবং সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে আসে না। তখন রহিম চাচার বাড়িতে আসেন এবং জানতে পারেন যে তার ছেলে এখনো বাড়িতে ফেরেনি। একথা শুনে রহিম চাচা সহ আরও কিছু লোকজন খুঁজতে থাকেন। রহিম চাচার ছেলের সাথে যারা ছিল তাদের জিজ্ঞাসা করেও কিছু জানা যায় না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রহিম চাচার বড় ছেলের লাশ খুঁজে পান নদীর ঘাট, অর্থাৎ যেখানে সবাই গোসল করে সেখান থেকে অনেকটা দূরে একটা পাকুড় গাছের নিচে। কিন্তু সবাই লাশ দেখার পরে অনেক হতভম্ব হয়ে যায়, কারণ লাশের এক পাশ থেকে কি যেন মাংস ছিঁড়ে খেয়েছে। অনেকটা শেয়াল বা কোনো হিংস্র প্রাণী মাংস ছিঁড়ে খেলে যেমন হয়, মনে হচ্ছে তার পুরো শরীরে অনেকগুলো নখের দাগ। তাই এই ব্যাপারটা নিয়ে অনেকটা আশ্চর্য হয়েছিল, অবাক হয়েছিল, লাশের শরীরটা এভাবে এক পাশ থেকে খেয়েছে কিসে। এই ঘটনার পর রহিম চাচা অনেক ভেঙে পড়েন। রহিম চাচার স্ত্রী সহ তার পরিবারের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। ছেলের এই মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। ঘটনাটা এখানে শেষ হলেও পারত, কিন্তু এর চেয়েও ভয়াবহ কিছু তার জন্য অপেক্ষা করছিল। রহিম চাচার বড় ছেলে মারা যাবার মাসখানেক পরে তার ছোট ছেলেকে অনেক চোখে চোখে রাখা হচ্ছিল, যাতে কোনোভাবেই সে নদীতে না যেতে পারে। কিন্তু 3-4 মাস পর সব স্বাভাবিক হলে একদিন রহিম চাচা ছোট ছেলেকে নিয়ে রহিম চাচা বাজারে যান। মাঠে কাজ করে বাজারে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায়। বাজারে যাবার পর রহিম চাচা তার ছোট ছেলেকে জিলাপি কিনে দেয় এবং এশার নামাজ পড়ে বাসায় ফেরে। কিন্তু সবই ঠিক ছিল। হঠাৎ ওই দিন রাতে রহিম চাচা আবারও স্বপ্নে দেখেন এক লোক তাকে বলছে, তোর জীবন শেষ হয়ে যাবে। এই লোকটা আর কেউ নয়, সেই লোক যাকে তিনি তার বড় ছেলে মারা যাবার আগে স্বপ্নে দেখেছিলেন। সেই লোকটা বলতে থাকে, তোর বড় ছেলেকে খেয়েছি, ছোটটাকেও খাবো। এই ঘটনার পরদিন সকাল থেকে রহিম চাচার ছোট ছেলে হঠাৎ রক্তবমি শুরু করে দেয়, গায়ে ভীষণ জ্বরও ওঠে, আর দরজার দিকে তাকিয়ে বলতে থাকে, ও আসছে, আমাকে নিতে আসছে, আমাকে যেতে দাও। কিন্তু রহিম চাচা বা অন্য কেউ কাউকে দেখতে পায় না। এবার রহিম চাচার আর বুঝতে বাকি থাকে না যা ঘটনা ঘটছে তা স্বাভাবিক কোনো কিছু নয়। তাই তিনি দেরি না করে একজন আলেমের শরণাপন্ন হন। তারপর আলেম পানি পড়াসহ অনেক কাজ করেন। এরপর এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি যা বলেন তা শোনার জন্য রহিম চাচা মোটেও প্রস্তুত ছিলেন না। তার বড় ছেলের মৃত্যুর আর ছোট ছেলের এই অবস্থার পেছনে তার ভাই আর ভাইয়ের বউ দায়ী। রহিম চাচার বাবা তার সম্পদের অংশ রহিম চাচাকে দেওয়ার কারণে রহিম চাচার ভাই অনেক শক্তিশালী জিন দিয়ে রহিম চাচার বড় ছেলেকে মেরে ফেলেছে, আর স্বপ্নেও রহিম চাচা ওই জিনকেই দেখেছিল। আর যদি রহিম চাচা আর একদিনও দেরি করত, রহিম চাচার ছোট ছেলেও মারা যেত। পরে ওই আলেমের সাহায্য নিয়ে আল্লাহর রহমতে রহিম চাচা ও তার পরিবার এই অবস্থা থেকে মুক্তি পায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন।
আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং লিসেনারগণ, আমি গোলাম রাব্বি। কয়েক মাস আগে আমরা সিলেট কিছু ভৌতিক স্থান পরিদর্শনের জন্য গিয়েছিলাম। জানি আফনান ভাই অনেকগুলো ঘটনা আপনাদেরকে শুনিয়েছেন, তো আমি ওখানকার একটি জমিদার বাড়ির ঘটনা আপনাদেরকে শোনাবো। এটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের একটি পুরাতন জমিদার বাড়ি, যেটা কৈলাসরায় জমিদার বাড়ি হিসাবে সুপরিচিত। অনেক বছর উনি এখানকার জমিদার ছিলেন। তার জমিদারি শেষ হয়ে গেলেও তার উত্তরসূরিরা এখনো কিন্তু বসবাস করছেন। একজন উত্তরসূরি সাক্ষাৎকারও আমরা নিয়েছিলাম, যা আপনারা ভিডিওতে দেখেছেন আশা করি। তো জমিদার বাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছিল একটি নদী, যার নাম ছিল শাখা বরাক। শাখা বরাক নদীতে একসময় লঞ্চ স্টিমার চলত, কিন্তু সেই জায়গাটা ঠিক এখন আগের মতো নেই। সেসব বিষয় আসলে শুধু কল্পনাতেই আনা যায়। পাশেই গড়ে ওঠে জমিদার বাড়িটি, এবং তৈরি করার সময় বড় একটি পুকুরও তৈরি করা হয় ওখানে। তো সবকিছু ভালোই চলছিল। একদিন যেটা হয় সেটা হচ্ছে গভীর রাত্র। যথারীতি বাড়ির সকল দরজা বন্ধ ছিল, সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। ওই বাড়িতে দুটো বাচ্চা ছিল। তাদের রাতের বেলা হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে সবাই খোঁজা শুরু করেন। সব জায়গাতে খোঁজাখুঁজি করা হয়। আসলে চারিদিকে এত নদী নালা, সবাই আসলে কনফিউশনে পড়ে গিয়েছিল। নদী, পুকুর, বিল, যে কোনো জায়গাতে পড়ে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। সবাই তখন পাশের ওই অমৃতকুণ্ড বিল, বড় পুকুর ও শাখা বরাক নদীর সবখানে খোঁজা শুরু করে, কিন্তু কোথায় গেল কোথাও খুঁজে পাওয়া যায় না। লিসেনার, খুব দুঃখজনক এবং ভয়ানক বিষয় হলো, সকালবেলা ওই বাচ্চা দুটো ডেড বডি ভেসে ওঠে পুকুরে। সবাই খুব অবাক হয়, রাতের বেলা আসলে বাচ্চা দুটো কিভাবে বের হলো। কোনো শব্দ হলো না। মূলত বাচ্চা দুটো ওই বয়সেরও না যারা নিজেরা পুকুরে গিয়ে পানিতে নামবে। কিভাবে তারা পুকুরে পড়ে গেল? বিশেষ করে বাড়ি থেকে বের হওয়ার জন্য যে পথটা আছে সেটা পুকুরের দিকে ছিল। পুকুরটা নিয়ে আরো কিছু বিতর্ক থাকায় জমিদার এটিকে অনেক ছোট করে ফেলেন মাটি দিয়ে ভরাট করে ফেলেন, আর গেটের সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন। সেটা কিন্তু ঠিক ওভাবেই 200 বছর ধরে এরকম ভাবেই আছে। তো দুইটা মৃত্যুর পরে আগে মানুষ যেভাবে বাইরে থেকে আসতো, আশ্চর্যজনক ভাবে তারা আসা অনেক কমে যায়। তার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। যে কোনো এক পূজার সময় হঠাৎ করে পুকুরের মধ্যে কিছু থালাবাটি ভেসে ওঠে। তো পূজার সময় ওখানে অসংখ্য লোকের সমাগম হতো এবং তাদের খাওয়ানোর জন্য অনেক পাত্র প্রয়োজন হতো। তাই পুকুরে যে বাটি ভেসে উঠতো তাও ওখানে ব্যবহার করা হতো, এবং যখন পূজা শেষ হতো তখন আবার সেগুলো সুন্দর করে মুছে পুকুরের ঘাটে রেখে আসতো। তো এভাবেই চলছিল। পূজার সময় বাটি ভেসে উঠতো, ব্যবহার হতো, এবং পূজা শেষে সেগুলো রেখে আসা হতো। এই যে থালাবাটিগুলো আসতো চলে যেত, সেটি আসলে পুকুরে কোথা থেকে আসতো বা যেত সেটি খোঁজার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। একদিন কি হলো, বাটি ধোয়ার জন্য যারা দায়িত্বে ছিলেন এমন একজন মহিলা ওখান থেকে একটি বাটি লুকিয়ে রাখে। একটি বাটি লুকিয়ে রাখার পর বাকি বাটিগুলা রেখে আসে। পরবর্তী পূজার সময় থেকে 10-15 দিন চলে যায়, কিন্তু থালাবাটি আর ভেসে ওঠে না। সবার মাঝে একটা অপেক্ষা কাজ করছিল। কি কারণে এমন হলো কেউ কিছু বুঝতে পারছিল না, কারণ তখনও কেউ জানতো না যে সেই বাটি সেখান থেকে একটি সরিয়ে ফেলা হয়েছে। এরপরে জানা গেল ওই মহিলার বাটি সরিয়ে ফেলার ঘটনা। সেই মহিলার করুণ পরিণতি হয়েছিল, যেটি সত্যি মর্মান্তিক। ওই ঘটনার কিছুদিন পরে সে অস্বাভাবিক আচরণ শুরু করে। তার অ্যাক্টিভিটিস দেখে বোঝা যাচ্ছে সে ভয়ঙ্কর কিছু দেখত, যার উত্তর সে দিত, আমি যাব না, আমি যাব না, আমাকে খেয়ে ফেলবে, এই রকম। এরপর আস্তে আস্তে তার স্মৃতিভ্রষ্ট হতে থাকে এবং সে দিনের বেলায় অনেক কিছু দেখে চমকে উঠত। তাকে কেউ ধরতে আসতেছে,
কেউ তাকে খেয়ে ফেলতে আসতেছে, আমি যাব না, আমাকে খেয়ে ফেললো, এরকম আতঙ্কে সে চিৎকার করত। কিন্তু অন্য কেউ কিছু আসলে দেখতে পেত না। পরে মহিলা আস্তে আস্তে পুরোপুরি উন্মাদ হয়ে যায়। এরপর তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং একসময় সে মারা যায়। মারা যাওয়ার আগে তার চেহারা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। যদিও এই বাটি মহিলার কাছ থেকে নিয়ে পুকুরে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও আর কখনই ওখানে বাটি ভেসে ওঠে না আজ পর্যন্ত। ওই বের পেছনে রয়েছে অন্যতম একটি ব্যতিক্রমী বিল, যেটার নাম পূর্বে বলেছি, হ্যাঁ, অমৃতকুণ্ড বিল। সেখানে সারা বছর পানি বেশি একটা নিচে নামে না। ওখানে পানির যে অবস্থাটা দেখেছি সেটা কিন্তু শুকনো সময়ের অবস্থা। যখন আশেপাশে নদী খালের পানির নিচে নেমে যায়, তখন এই বিলের পানি বলতে গেলে এরকম স্বাভাবিক থাকে, কিন্তু কেউ বলতে পারেন না আসলে এটার রহস্য কি। আশা করি জমিদার কৈলাস রায়ের বাড়ির ঘটনা আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি আর আমার বান্ধবী ঝুমি অনার্স 3য় বর্ষের ছাত্রী। হঠাৎ শুনি আমার প্রিয় বান্ধবী ঝুমির বিয়ের কথা। সে একটা টিউশনি করাতো। আমি তার খুব ক্লোজ ফ্রেন্ড থাকার কারণে ওর এই টিউশনিটি আমাকে দিয়েছিল। তখন 2019 সাল 24 মার্চ ওই বাসায় আমি প্রথম যাই। বাসাটি খুঁজতে খুঁজতে আমি ভুলে অন্য একটি বাসায় ঢুকে যাই। বাসাটির নিচে কোনো দারোয়ান ছিল না, তাই ভুলবশত কারণে আমি 4 তলায় উঠে যাই। অনেকক্ষণ কলিং বেল টিপ দিয়েছি, কিন্তু কেউ দরজা খুলছিল না। শেষবারের মতো একবার বেল বাজাবো, দরজা না খুললে চলে যাব ভাবছি। ঠিক তখনই কেউ একজন দরজা খুললো। বুঝতে পারলাম একজন পুরুষ। হঠাৎ করে চোখে চোখ পড়াতে উনি লজ্জা পেয়ে গেলেন। ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা কি তুলিদের বাসা? উনি ঘাড় নাড়ালেন। তখন ঠিকানাটা বললাম। উনি বললেন ওই বাসাটা হচ্ছে তাদের বাসার উল্টো বাসাটা, মানে অপোজিট বাসাটা। যাক, পরে অবশ্য তুলিদের বাসা খুঁজে পেয়েছিলাম। তুলির রুমের একটু বর্ণনা দেই। ওর রুমটার একটি বড় জানালা রয়েছে। ওর পড়ার টেবিলটা জানালার কাছেই রাখা। ওই জানালায় দিয়ে সেই বাসাটির ছাদ দেখা যায়, যে বাসাটিতে আমি তুলিদের বাসা ভেবে ভুলে গিয়েছিলাম। একদিন তুলিদের বাসায় গিয়ে দেখি তুলি বাসায় নেই, সে বাহিরে গিয়েছে। ওর মা আমাকে ওর রুমে অপেক্ষা করতে বলে। হঠাৎ কারেন্ট চলে যায়, প্রচন্ড গরম, তাই জানালাটা খুলে আমি বসে রইলাম। খেয়াল করলাম ও জানালা দিয়ে সেই বাসাটির ছাদ স্পষ্টভাবে দেখা যায়, আর সেই ছাদে একটি ছেলেকেও দেখতে পেলাম। ছেলেটি সাদা পাঞ্জাবি আর টুপি পরে আছে। আমি তো তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো উনাকে আমি চিনি। হ্যাঁ, উনি সেই ছেলেটি যাকে আমি দরজা খুলতে দেখেছিলাম, কিন্তু আজ যেন উনাকে ওই দিনের চেয়ে অনেক সুন্দর লাগছে। কেমন যেন মুখটা খুব স্নিগ্ধ, নিষ্পাপ লাগছে। সেদিন ভালো করে উনাকে খেয়াল করতে পারিনি। একটু পর আমার ছাত্রী চলে আসে। আমি পরে তাকে ছাদে দেখতে পাইনি। এরপর থেকে আমি যখনই তুলিকে পড়াতে বসি, আমি ইচ্ছে করে জানালার পাশে বসতে চাইতাম, যাতে ছাদে ছেলেটাকে দেখতে পাই। এই ব্যাপারটি আমার স্টুডেন্ট বুঝতে পেরেছিল, তাই সে একদিন আমাকে বলে, মিস, ভাইয়াটা দেখতে সুন্দর না? আমি মুচকি হেসে কথাটা কাটিয়ে নিলাম, কিন্তু সে বুঝতে পেরেছিল আমি ছাদে ছেলেটিকে পছন্দ করি। ও আমাকে ছেলেটির নাম্বার দেয়, আমিও নাম্বারটি সেভ করে রাখি। মজার ব্যাপার হলো, আমাকে সেই রাতেই ছেলেটি কল দেয়। বেশ খানিকক্ষণ কথা হলো আমাদের। এইভাবে 5-6 দিন আমাদের টানা কথা হলো। মাঝখানে আমার সেমিস্টার ব্রেক, আমি চলে গেলাম আমার বাড়িতে। এদিকে আমাদের দুজনের যোগাযোগ মোবাইল ফোনে ঠিকই হচ্ছিল। ধীরে ধীরে আমি বুঝতে পারি আমি ওকে ভালোবেসে ফেলেছি। ছুটির শেষে ঢাকায় গেলাম, আবার স্টুডেন্টের বাসায় পড়ানো শুরু করলাম। আমি আসলে শুধুমাত্র যেতাম ওকে ছাদে দেখতে পাবো বলে।
একদিন আমি স্টুডেন্টকে বললাম, আচ্ছা যিনি রোজ ছাদে ওঠেন উনি প্রতিদিন এক রঙের পাঞ্জাবি কেন পরেন? স্টুডেন্ট অবাক হয়ে বলল, পাঞ্জাবি? আর কি কি পরেন বলেন তো মিস? বললাম, টুপি। আর কি পরে মিস? হাতে গোল্ডেন কালারের ঘড়ি। এবার আমার স্টুডেন্ট বড় বড় চোখ করে তাকিয়ে বলল, মিস আজ পরবো না। আমি অবাক হলাম ওর কথা শুনে। আচানক পড়তে না করলো কেন বুঝতে পারলাম না। যাক, সেদিন চলে আসলাম। পরের দিন স্টুডেন্ট আমাকে বলল ওরা নানার বাড়ি যাবে, তাই 2 দিন পড়বে না। এই 2 দিন আমার কাটছিলই না, কেননা এই 2 দিন ওর সাথে আমার কথা হয়নি। 2 দিন পর ওদের বাসায় গেলাম। আমার স্টুডেন্ট আমাকে বলল, ভাইয়া কল দেয়? আমি ওই দিন কেন জানি আর লুকাতে পারলাম না, বললাম না, এই 2 দিন কথা হয়নি। কিছুক্ষণ পর আন্টি এসে আমাকে বলল যে ছাদে আমি যাকে দেখেছি ওরা 2 ভাই, তারা যমজ। একজন খুব নামাজি, পরহেজগার, খুব ভালো। আরেকজন অবশ্য এত ধার্মিক নন। বছর খানেক হয়েছে ওদের মধ্যে যে নামাজি পরহেজগার সে ছেলেটি ছাদ থেকে পড়ে মারা যায়। আর আমার বিশ্বাস তুমি সেই ছেলেটিকে ছাদে দেখতে পারতে। আর আমার মেয়ে ভেবেছিল তুমি বোধহয় সেই ছেলেটিকে দেখছো যে বেঁচে আছে। আমরা জানতাম ওর আত্মা বাসার আশেপাশে অনেকেই দেখতে পেত, তাই আমরা ঠিক করেছিলাম ব্যাপারটা সলিউশনের জন্য হুজুর ডেকে এই 2 দিনই ঠিক করে নিব। আমি তো অবাক হয়ে গেলাম, আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ছে। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি ওনাকে পাগলের মতো বললাম, আন্টি আমি বলি আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনাকে নাম্বারটা দেখাচ্ছি, যে নাম্বারটা থেকে কল আসতো আমি আপনাকে দেখাচ্ছি। তিনি আমাকে যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি থেকে উনি আমাকে কল দেননি, উনি আমাকে অন্য একটি নাম্বারটি থেকে কল দিয়েছেন। আমি পাগলের মতো নাম্বারটি খুঁজতে থাকি। আমার কাছে মনে হলো কেউ ইচ্ছে করে নাম্বারটি ডিলিট করে দিয়েছে। আমি কিছুতেই খুঁজে পেলাম না। আমার তখন এত খারাপ লাগছিল, সেদিন আমি দৌড়ে গিয়ে আমার হোস্টেলে যাই। আমার অস্থির লাগছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি খুব কেঁদেছি। আমার সাথে কেন এমন হলো? আমি কাকে দেখলাম? ও কেন আমাকে ছেড়ে চলে গেল? বুঝতে পারলাম না। এটা কি সেই হুজুরের কারণেই তারা কি তাকে তাড়িয়ে দিল? তাও বুঝতে পারলাম না। এদিকে আমার শরীর অনেক খারাপ হয়ে গেল। আমি খেয়ে না খেয়ে খুব অসুস্থ হয়ে গেলাম। কেন জানি খালি ওর কথাই মনে পড়তো। একদিন ওকে স্বপ্নে দেখতে পাই, ও আমাকে শুধু বলে, আমিও তোমাকে ভালোবাসি, আমি চাই তুমি আবার নতুন করে জীবন শুরু করো, আমার কথা ভেবো না, আমি ভালো আছি। হ্যালো লিসেনার্স, আমি সাফিয়া। এতক্ষণ আপনাদের যার গল্পটি বললাম, আমিও সেই 2 রুমমেটের রুমমেট। আমরা 3 জন একটি রুমে থাকতাম। আশা করি আপনাদের কাছে গল্পটি ভালো লেগেছে। প্রিয় লিসেনার, আশা করি আজকের প্রতিশোধের কালো জাদুর ইমেইল ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এরকমই আরও নতুন নতুন ঘটনা পেতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।